বেগম খালেদা জিয়া আপোষহীন একজন নারী নেত্রী, আপোষহীন মানুষ, যিনি কখনোই অন্যায়ের কাছে, কোনো লোভনীয় অফারের কাছে, যে কোনো প্রতিকূল পরিবেশে জালিমের সাথে কখনোই মাথা নত করেন নাই, আপোষ করেন নাই। তার এই স্বাধীন চেতা, দৃঢ়চেতা, আপোষহীন মনোভাবের কারণেই বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। আজকের এই আনন্দ ঘন মুহূর্তটি অত্যন্ত আশাব্যঞ্জক, অত্যন্ত মানে একটা সম্ভাবনার দ্বার আজকে উন্মোচন করেছে। আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে রাজনৈতিক দলগুলোর যে একটা মিলন মেলা, এবং এই মিলন মেলার সবচাইতে বড় আকর্ষণ যেটি, যেটি দীর্ঘ 16টি বছর মানে জনগণ বঞ্চিত ছিল সেই আকর্ষণ থেকে, যে সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি, এটা আমরা কালকেও জানতাম না। তো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই দাওয়াত দেওয়া হয়েছিল। আমি যেতে পারি নাই। আমাদের দলের সম্মানিত আহ্বায়ক তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্য সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তো সবচাইতে বড় আকর্ষণ, যেহেতু ইতিমধ্যেই বলা হয়েছে, বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসে সরাসরি সাক্ষাৎ করেছেন। হাস্যোজ্জ্বল একটা এনভায়রনমেন্টে তারা সেখানে কুশলাদি বিনিময় করেছেন, মোলাকাত করেছেন, কথা বলেছেন। এটা বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণের যে একটা দ্বার, এই দ্বার কিন্তু আমি মনে করি আজকে থেকে উন্মোচন হয়েছে। সেই দ্বারের একটা শুভ সূচনা আজকে বেগম খালেদা জিয়া এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে কিন্তু তিনি শুভ সূচনাটি করে দিয়েছেন। এখন আসেন, এটা আসলে আমাদের রাজনীতিতে কিংবা এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কেন এতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। কারণ কিছুদিন আগেই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জঘন্য, নিকৃষ্ট, স্বৈরাচার, ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দুইজন ব্যক্তিকে নিয়ে জঘন্যতম ভাষা ব্যবহার করে এই দুইটি মানুষকে হেয় প্রতিপন্ন করেছিলেন। শুধু হেয় প্রতিপন্ন করেই তিনি সীমাবদ্ধ কিংবা ক্ষান্ত হন নাই, এই দুটি মানুষকে তিনি এতটাই নাজেহাল করেছেন, শেষমেশ একজনকে অন্ধকার প্রকোষ্ঠের সেই কারাগারে বন্দি করে রাখলেন বছরের পর বছর, আরেকজনকেও কারাগারে বন্দি করে রাখার জন্য যা যা করার তার সবকটি অপচেষ্টা বলেন, ভিন্ন চেষ্টা বলেন, চেষ্টা বলেন, সে কিন্তু করেছে। বয়োবৃদ্ধ একজন নোবেল বিজয়ী, ওয়ার্ল্ড রিনাউন্ড পার্সনকে আদালতের বারান্দায় দিনের পর দিন তিনি দৌড়াই নিয়ে বেরিয়েছেন, এবং এক পর্যায়ে তাকে পদ্মা নদীতে টুপ করে ফেলে দেওয়ারও কথা বলেছিলেন। আজকে তিনি বাংলাদেশের সরকার প্রধান, আর যিনি তাদেরকে ফেলে দিতে চাইলেন, অপমান করলেন, জেলে পুরলেন, সেই খুনি হাসিনা জনগণের দৌড়ানি খেয়ে দিল্লিতে মোদী সরকারের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। এই জন্য জনগণের মাঝে আজকের এই আনন্দ ঘন মুহূর্তটি অত্যন্ত আশাব্যঞ্জক, অত্যন্ত মানে একটা সম্ভাবনার দ্বার আজকে উন্মোচন করেছে। আমরা আসলে কি চাই, এদেশের মানুষ কি চাই? এদেশের মানুষ চাই ফ্যাসিবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, ভারতীয় আগ্রাসন মুক্ত এক বাংলাদেশ। এবং আমি মনে করি এই ভারতীয় আধিপত্যবাদ, রয়ের আগ্রাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আজকে সেনা কুঞ্জে অর্থাৎ ক্যান্টনমেন্টে জামাত ইসলামীর আমির বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে উপস্থিতি, মিলন মেলা, এই ভারত মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আজকের এই উপস্থিতি, এই সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ, এটা ইনশাআল্লাহ এক মহা দ্বার উন্মোচন করে দিয়েছে। এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এটা আমাদের এখন ধরে রাখতে হবে। এখন বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের একটি বড় ধরনের দুর্বলতা রয়েছে। আর এই দুর্বলতা দুটো কারণে। এক, বেগম খালেদা জিয়া আপোষহীন একজন নারী নেত্রী, আপোষহীন মানুষ, যিনি কখনোই অন্যায়ের কাছে, কোনো লোভনীয় অফারের কাছে, যে কোনো প্রতিকূল পরিবেশে জালিমের সাথে কখনোই মাথা নত করেন নাই, আপোষ করেন নাই। তার এই স্বাধীন চেতা, দৃঢ়চেতা, আপোষহীন মনোভাবের কারণেই বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন। তার আরেকটি বড় গুণ, তার অগাধ দেশপ্রেম। বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা, যে দেশপ্রেম, এই দেশপ্রেমের জায়গা থেকে জনগণ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তিনি বিএনপির প্রধান এই জন্য ভালোবাসে এটা নয়, তাকে ভালোবাসে এই দুটি গুণ থাকার কারণে, যে তিনি আপোষহীন একজন নেত্রী এবং অগাধ দেশপ্রেম তার ভিতরে রয়েছে। তিনি কখনোই বাংলাদেশকে অন্যের হাতে তুলে দেবেন না, এই দেশকে ক্ষমতায় যাওয়ার জন্য বিক্রি করবেন না। এটা জনগণের ভিতরে একটা বদ্ধমূল বিশ্বাস তৈরি করেছেন বেগম খালেদা জিয়া। সেই জায়গা থেকে
তার প্রতি জনগণের এই ভালোবাসা। তো যাই হোক, আজকে সশস্ত্র বাহিনী দিবসে সেনা প্রধান, তিন বাহিনীর প্রধান বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী আমাদের বাংলাদেশের বর্তমান সরকার প্রধান, জামাত ইসলামীর আমির সহ প্রায় আমরা যুগপৎ আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলাম প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাই আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই সরব উপস্থিতি ইনশাআল্লাহ নতুন এক দ্বার উন্মোচন করেছে। এখন এটাকে আমাদের ধরে রাখতে হবে। এই জায়গায় বিএনপি বা জামাত যদি ভুল করে, তাহলে আগামীতে বড় ধরনের একটা খেসারত আমাদের দিতে হবে। ভারত এবং রয়ের এজেন্টরা বাংলাদেশে এখনো বিদ্যমান। আমরা খুনি হাসিনাকে বিতাড়িত করেছি, কিন্তু হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানরা বাংলাদেশের পরতে পরতে, স্তরে স্তরে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা দ্বন্দ্বায়মান রয়েছে। তাদের একটা সরব উপস্থিতি রয়েছে। তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে জামাত ইসলাম, বিএনপি, এই সরকার, এদের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা যায় কিনা, এদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করে, দূরত্ব তৈরি করে, এই যে আমাদের মধ্যে একটা বন্ডিং, রাজনৈতিক সুসম্পর্ক, এটাকে নষ্ট করে এখানে একটা ভারতীয় হিজিমনি আবারও স্টাবলিশ করা যায় কিনা, প্রতিষ্ঠা করা যায় না। তারা কিন্তু এটা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে। তাই জামাত এবং বিএনপি যেহেতু সবচাইতে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, এই জিনিসটি বিএনপিকে সবচাইতে সবার আগে খেয়াল করতে হবে। জনগণের সেন্টিমেন্ট, জনগণের চাহিদা, জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়ার আলোকে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, কথা বলতে হবে। বিএনপি যদি মনে করে যে জনগণের জন্য আমাদের রাজনীতি, তাহলে অবশ্যই প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত জরিপ তাদেরকে যাচাই করতে হবে। মন চাইলো যা ইচ্ছা তাই বললাম, এই ধারণা, এই চিন্তা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য বাংলাদেশের জনগণের হৃদয়ে আঘাত করেছে। জনগণ মেনে নিতে পারে নাই যে বিএনপির মতো বড় একটি দল, এই মুহূর্তে বাংলাদেশের এক নম্বর রাজনৈতিক দল, তারা যদি জনগণের সেন্টিমেন্টের বাইরে যায়, তাহলে আসলে আমরা কি প্রত্যাশা করতে পারি তাদের কাছ থেকে। তারপরে গতকাল সম্ভবত ফেনীতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল সাহেব তার পূর্বের বক্তব্যের সাথে মানে এক প্রকারের পুরোপুরি অপোজিট অবস্থানে গিয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। রাইট? আমরা স্যালুট জানাই, এরকম বক্তব্য দিবেন যে কে রাজনীতি করবে আর কে করবে না বা করতে পারবে না, এটা সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার এদেশের জনগণের, অন্য কারো নয়। তো মানে আপনারা এখানে কনফিউশন আছে, কারণ হলো কনফিউশন জনগণ নিবে থাকবে, কিভাবে, আলোচনা সমালোচনা থাকবে, কিভাবে স্বাগত। নিবে জনগণ? আপনার কাছে না না, কি আমি মনে আমি হয়? আপনাকে শেষ করি। হ্যাঁ, হুম। আপনি ওয়ে বলতে পারেন, ফর্মুলা দিতে পারেন যে আমরা জনমত জরিপ কিভাবে করতে পারি, বা এই সেখানে বিষয়ে আমরা সেখানে একটা অনেকটা এরকম কিনা কনসেন্সাসে যে কিভাবে আসলে আসতে পারি, আওয়ামী লীগকে এটা বলবেন, নো নির্বাচনের মাধ্যমে, প্রবলেম। গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের সুযোগ দেওয়ার কথাই কি ইঙ্গিত করা হয়েছে, যে নির্বাচনের মাধ্যমে মানুষ তাদেরকে ভোট ভোটের মাধ্যমে তাদেরকে হয়তো মানুষ প্রত্যাখ্যান করবে, এই জাতীয় নো ইঙ্গিত নো কিনা? নো 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 নো, অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। এটা যদি আপনি বলে থাকেন, তাহলে আপনি ফ্যাসিবাদকে পুনঃ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এটা কোনোভাবেই বলার সুযোগ নেই, কোনোভাবেই। ইভেন এটাও আমরা বলি যে অন্তত যেহেতু গণহত্যাকারীদের বিচার অলরেডি শুরু হয়েছে, আপনারা ইতিমধ্যে অন্তত একটা আইন পাস করেন যে আগামী তিনটি জাতীয় ইলেকশনে এই ফ্যাসিস্ট গণহত্যাকারী হিসাবে যারা অভিহিত হয়েছে, ইতিমধ্যে জনগণ দ্বারা যারা প্রত্যাখ্যিত হয়েছে, এরা যাতে আগামী তিনটা ইলেকশনে উপস্থিতি কিংবা অংশগ্রহণ করতে না পারে, এই আইনটি করতেই হবে। ইন দ্য মিন টাইম আপনি এই গণহত্যাকারীদের বিচার সম্পূর্ণ করেন। বিচারে তারা যদি ভিকটিম, কি বলে আপনার, মানে অপরাধী সাব্যস্ত হয়, তারা যদি গণহত্যাকারী হিসাবে সাব্যস্ত হয়, দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এটা আসলে বাংলাদেশে রাজনীতি করতে পারা না পারার বিষয় নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত, আমাদের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। যারা এদেশে গণহত্যা চালিয়েছে, এদেশের সার্বভৌমত্বকে আরেকটি দেশের হাতে তুলে দিয়েছে, এরকম একটা ফ্যাসিস্ট গণহত্যাকারী সংগঠনকে আপনি কখনোই গণতান্ত্রিক ধারা কিংবা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে একটা জাজমেন্ট দিতে চান, ইটস অ্যাবসলিউটলি রং। এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, এটা কখন হতে পারতো, যদি হাসিনা উইলিংলি ছেড়ে দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন দিতেন, তাহলে জনগণ হয়তো তাদেরকে ক্ষমা করলেও করতে পারতো এবং বলতে পারতো ঠিক আছে, যেহেতু তিনি ছেড়ে দিয়েছেন জনগণের ডিমান্ড অনুযায়ী, আচ্ছা আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাই এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত নেই। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সে তো যায় নাই, সে একটা ফ্যাসিস্ট কায়দায় এই দেশকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল এবং একটা যুদ্ধ এখানে করেছে অলরেডি।
জনগণের বুকে সরাসরি গুলি চালিয়েছে। তো এরকম একটা ফ্যাসিস্ট দলকে আপনি কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন? হাউ? এটা কিভাবে সম্ভব? সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় আমি বারবার দ্বিমত করি, এটি বিএনপিও বলে অন্য দলগুলো বলে, যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, এটাও একটা ভুল ধারণা, এটা ভুল স্টেটমেন্ট। কারণ 17 বছর আগে আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে, রাজনৈতিক দলের ক্যাটাগরি থেকে তারা বেরিয়ে গেছে, তারা কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না, তারা একটা ফ্যাসিস্ট সংগঠন, গণহত্যাকারী সংগঠন। তাদেরকে সর্বোচ্চ আপনি গণহত্যাকারী সংগঠন হিসাবে অভিহিত করতে পারেন, এর বাইরে নাথিং এলস। অন্য কোনো ভাবে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল অমুক তমুক বলার কোনো সুযোগ নেই। আপনি যখন বারবার আওয়ামী লীগের রাজনৈতিক দল বলে অভিহিত করবেন, তার মানে জনগণের মধ্যে আবারও ওইরকম একটা মানে সাইকোলজিক্যাল জায়গা থেকে মানে আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথি তৈরি হতেও পারে। অস্বাভাবিক নয়, কারণ একটা মিথ্যাকে যখন আপনি বারবার সত্য জি। সত্য বলে বলতে থাকবেন, সেই মিথ্যাটা কিন্তু এক পর্যায়ে সত্যে পরিণত হয়। সুতরাং সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।